বোধগয়া এসে সকালটা কিন্তু বেশ মজারভাবেই শুরু হয়েছিল। প্রথমে নিজের সাজগোজটা একটু দেখিয়ে নিলাম, তারপর পেট পুজোর পালা। ঘুরতে বেরিয়ে ব্রেকফাস্ট না করে তো আর কিছুই এক্সপ্লোর করা যায় না, তাই না? তাই প্রথমেই ভালো করে ব্রেকফাস্ট করে নিলাম। তো আজকে কি কি প্ল্যান? আজকে আমরা যাচ্ছি বোধগয়ার বাকি মনাস্ট্রি গুলো দেখতে। স্লিপিং বুদ্ধা, শ্রীলঙ্কা মনাস্ট্রি, থাইল্যান্ড মনাস্ট্রি। আমাদের প্রথম গন্তব্য ছিল স্লিপিং বুদ্ধা স্ট্যাচু। আর আগের ভিডিওটাতে বলেইছিলাম যে কোনো একটা পলিটিক্যাল রিজনের জন্য এখানে প্রচুর পাহারা, চারিদিকে প্রচুর পুলিশ। ফাইনালি এখানে পৌঁছে গেলাম। ১৯৮২ সালে এই জায়গার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, আর দীর্ঘ ৭ বছর ধরে কাজ চলার পর ১৯৮৯ সালে মূর্তিটির উদ্বোধন ও অভিষেক হয়। এখানে গৌতম বুদ্ধের পাশে তার প্রধান শিষ্যদের ছোট ছোট মূর্তিও রয়েছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে সুজাতা গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে ড্রাই রিভারটা দেখতে পাচ্ছ, এটা হলো ফল্গু নদী। এখানে কিন্তু কোনো জল নেই, কারণ সীতার অভিশাপে এখানে জল থাকে না। তারপর আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যার সঙ্গে জড়িয়ে আছে সুজাতার গল্প। বুদ্ধত্ব লাভের আগে গৌতম বুদ্ধ যখন কঠোর তপস্যা করছিলেন, তখন সুজাতা তাকে দুধ ভাত বা ক্ষীর নিবেদন করেছিলেন বলে বৌদ্ধ ঐতিহ্যে বিশ্বাস করা হয়। আর এই ঘটনাটা তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে। জায়গাটা খুবই শান্ত আর নিরিবিলি, আর এখানে আমরা প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমরা আবার বসলাম টোটোতে। এর পরের গন্তব্য হলো সুজাতার বাসগৃহ। এতদিন বইয়ে বা গল্পে যে নামটা শুনেছি, সেই গল্পের সঙ্গে জড়িয়ে থাকা জায়গাটায় দাঁড়ানো সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। আর এই সময়তে রোদ্দুরটা একটু পড়ে গিয়েছিল, তাই আমরা সুন্দরভাবে এখানে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারি। এখানে খুবই শান্ত একটা ভাইব আছে, আর চারিদিকে অলমোস্ট লোকজন তেমনভাবে নেই বললেই চলে। তো আমরা খুব ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পেরেছিলাম। আর যিনি এখানে কাজ করছিলেন, তিনি এখানকার হিস্ট্রি সম্পর্কে আমাদেরকে কয়েকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিলেন। তারপরে দেখলাম এই যে সুজাতার বাড়ির ঠিক পাশেই এখানে প্রচুর প্রচুর বেগুন চাষ হয়ে আছে। নতুন নতুন ফুল হয়েছে গাছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। বিহারে গ্রামের দিকে বেশিরভাগ লোকজনই সাধারণত কৃষিকাজের সাথেই যুক্ত। এরপর কি হলো? এরপর আমাদের বোধগয়া এক্সপ্লোরেশন আরো ইন্টারন্যাশনাল হয়ে গেল। বোধগয়ার মহাবোধি মন্দিরের কাছেই এই চাইনিজ মোনাস্ট্রিটি অবস্থিত। এখানে চীনা বৌদ্ধ স্থাপত্যের একটা সুন্দর প্রভাব দেখা যায়। ঐতিহাসিক সূত্র অনুযায়ী বোধগয়ায় চীনা মন্দিরটি ১৯৪০-এর দশকে প্রতিষ্ঠিত হয়। সরকারি তথ্য অনুযায়ী ১৯৪৫-এ চীনা সন্ন্যাসী ও চীনা সরকারের যৌথ উদ্যোগে এই মন্দিরটি গড়ে ওঠে। চাইনিজ মন্দিরের মতোই থাই মন্দিরও বোধগয়ায় আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে এর ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং। ১৯৫৫ সালে থাইল্যান্ডের রয়্যাল এম্বাসি বিহার সরকারের সঙ্গে বোধগয়ায় এই থাই মন্দিরটি তৈরির উদ্যোগ নেয়, আর ১৯৫৭ সালে রয়্যাল থাই মনাস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এটি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে বুদ্ধ জয়ন্তীর ২৫০০ বছর পূর্তি উপলক্ষে থাইল্যান্ডের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল। এখানে প্রায় ২৫ মিটার উঁচু একটি ব্রোঞ্জের বুদ্ধমূর্তি আছে। বোধগয়ায় জাপানি মন্দিরটি তৈরি করা ভাবনা আসে ভারতের স্বাধীনতার পরের সময়ে। আমরা জাপানিজ টেম্পল এসেছি। ১৯৫৬ সালে বুদ্ধের মহাপরিনির্বাণের ২৫০০ বছর পূর্তি উপলক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বোধগয়াকে আন্তর্জাতিক বৌদ্ধ শান্তি ও সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এই মন্দিরটির নাম ইন্দোসান নিপ্পোজি জাপানিজ টেম্পল। এর নির্মাণ কার্য সম্পন্ন হয় ১৯৭৩ সালে, আর ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ভি গিরি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর চলে আসলাম টিবেটান মোনাস্ট্রিতে। আর এই মোনাস্ট্রিটা মহাবোধি টেম্পলের একেবারে কাছেই অবস্থিত। আর এখানে ঢুকলেই চারপাশের পরিবেশটা যেন একটু বদলে যায়। রঙিন টিবেটান বুদ্ধিস্ট সিম্বল, প্রেয়ার হুইল আর শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরটি বেশ আলাদা একটা অনুভূতি দেয়।
এই মঠের সঙ্গে টিবেটান বুদ্ধিস্ট ট্র্যাডিশনের একটা গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। বোধগয়া তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের উপস্থিতি বহুদিনের, আর এই ধরনের মঠগুলি তীর্থযাত্রী ও সন্ন্যাসীদের জন্য প্রার্থনা, সাধনা এবং বৌদ্ধ শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। এই কয়েকটা মন্দির ঘুরলেই মনে হয় বোধগয়া যেন শুধু একটা শহর নয়, গোটা বৌদ্ধ বিশ্বের একটা ছোট্ট মিলনস্থল। এরপর আমরা গরমে নাজেহাল হয়ে চলে আসলাম একটু আখের রস খেতে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে এই আখের রসটা যেন নতুন জীবন দিল। এরপর আমরা হোটেলের সুইমিং পুল এরিয়াতে চলে আসলাম। জলের মধ্যে বেশ কিছুক্ষণ সুইমিং করার পরে বেশ মাইন্ড অ্যান্ড বডি খুব তরতাজা লাগছিল। বিকেল বিকেল শাড়ি আর চুড়ি পরে নিয়েছিলাম। এই চুড়িটা আমি গতকালকে কিনেছিলাম এই মহাবোধি টেম্পলের মার্কেট থেকে। আমরা এখন মহাবোধি টেম্পল যাচ্ছি আজকে আরও একবার বিকেল বেলাতে। এটি শুধুমাত্র একটি মন্দির নয়, বৌদ্ধ ধর্মের ইতিহাসের সঙ্গে সরাসরি জড়িয়ে থাকা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই বিখ্যাত বোধি বৃক্ষ। এখানের পাতা ছেঁড়ার কোনো নিয়ম নেই, যদি পাতা তোমার কাছে পড়ে তাহলে তুমি সেটি রাখতে পারো। আর আমি দেখলাম হঠাৎ করে একটা পাতা মাটিতে পড়লো, আর আমি যাচ্ছি সেটাকেই তুলে আনতে। এখানে আমরা অনেকটা সময় সুন্দরভাবে কাটিয়ে আবার চলে আসলাম এই সামনের মার্কেট প্লেসটাতে। আজকে অভিষেক কয়েকটা জিনিস কিনবে বললো, তাই জন্য। সি হি হ্যাজ ফাউন্ড দিস মেডিটেশন বোল। খুব দরকার কিন্তু আমাদের এই মেডিটেশন বোলটির। মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল, তাই আমরা চলে আসলাম মাগাজ টেস্টি সুইটস থেকে কিছু মিষ্টি কিনতে। আজ তো বাড়ি যাবার পালা, সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, কিন্তু আমরা ডিসাইড করলাম এখানে মা মঙ্গলা দেবী টেম্পল আর বিষ্ণুপাদ টেম্পল, এই দুটো টেম্পল দেখে তারপরে আমরা ট্রেনে উঠব। আজকের ওয়েদার বেশ ভালো আছে, আকাশে মেঘ রয়েছে, দেখে মনে হচ্ছে একটু বৃষ্টি পড়তে পারে। এই মঙ্গলা গৌরী মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত প্রাচীন মন্দির। এই মন্দিরটির ইতিহাস অন্তত 1500 শতক পর্যন্ত পৌঁছে যায়, আর মন্দিরটির উল্লেখ পদ্মপুরাণ, বায়ুপুরাণ, অগ্নিপুরাণ এবং দেবী ভগবত পুরাণের মতন বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায়। মঙ্গলা গৌরীকে সতীর এক রূপ হিসেবে পুজো করা হয়। তারপর আমরা চলে আসলাম বিষ্ণুপাদ টেম্পলে। এই টেম্পলের ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমরা ভিতরে ঘুরে এসে তারপরে এখানে বাইরের এরিয়াটাতে আমি একটু ভিডিও ক্লিক করছিলাম। লোকজন যে পিণ্ডদান করতে আসে গয়াতে, সেটা এই বিষ্ণুপাদ টেম্পলেই করা হয়ে থাকে। তো আমাদের বোধগয়া ভিজিট এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরাও এনজয় করতে থাকো জীবনের ছোট ছোট মুহূর্তগুলি।